এই শীতের সকালবেলায় জীবনদান নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে বলতে হবে, আমাদের মনে পড়ে যায় প্রথমে যে শীতের সকালে কুয়াশা ভেজা মাঠ আমাদের গ্রাম বাংলার, যেখানে নিঃসঙ্গ স্বপ্নময় এবং প্রকৃতি এক হয়ে গেছে। আর এক কথা যদি আমরা জীবন দাসকে বলতে হয়, তাহলে জীবন দাস হচ্ছে নিঃসঙ্গ স্বপ্নময় আর প্রকৃতি নির্ভর কবি। তার কবিতায় প্রকৃতি প্রেম, নিঃসঙ্গতা ও বিষণ্ণতা, স্বপ্নময় রহস্যবোধ, ইতিহাস চেতনা এবং প্রকৃতি এবং মানুষের মাঝে যে একা নিবিড় সম্পর্ক সেটি উঠে এসেছে। যদি আমরা বলি যে প্রকৃতি প্রেম, সেটা কিরকম, যেমন আমরা জীবন দাসের কবিতায় গ্রাম বাংলার মাঠ, নদী, ধানক্ষেত, শালিক, শঙ্খচিল সব যেন জীবন্ত বস্তু হয়ে ওঠে। উদাহরণ যদি আমরা ধরে নিই, যেমন আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে। এখানে প্রকৃতি শুধু দৃশ্য নয়, কবির আত্মপরিচয়। তার কাছে প্রকৃতি কেবল বাহ্যিক দৃশ্য নয়, বরং আত্মার আশ্রয়স্থল। বাংলার মাঠ, ঘাট, নদী, নালা, পাখি, গাছপালা সবই জীবন্ত হয়ে ওঠে তার কবিতায়। নিঃসঙ্গতা যদি আরেকটি বলি, যেমন তার কবিতা এক ধরনের ক্লান্তি এবং একাকিত্ব থাকে, স্বপ্নময়ত রহস্যবোধ। দেখবেন আপনি তার কবিতা পড়তে গেলে বাস্তব এবং স্বপ্ন মিশে যায়। অনেক সময় কবিতা ধাঁধার মতো লাগে, এমন কল্পনার দৃশ্য তৈরি হয় যেখানে সময় এবং স্থান চেতনার ভেতরে ভ্রমণ করে। ইতিহাস চেতনা শুধু বর্তমান নয়, প্রাচীন বাংলা সভ্যতা এবং অতীতের ইতিহাসও তার কবিতায় দেখা যায়। যেমন সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, এখানে ঐতিহাসিক ভৌগোলিক বিস্তার এবং ক্লান্ত ভ্রমণ সবই মিলেছে। এই চারটি বিষয় সম্পর্কে আমরা প্রায় সবই শুনে থাকি, যে কবি প্রেমের কবি, স্বপ্নময় বা রূপময়, চিত্র রূপময় কবি। কিন্তু একটি বিষয় জীবন দাসের আজকে আলোচনা করব, যা সবার দৃষ্টি আকর্ষণ করার মতো, তা হচ্ছে যে তার শুধুমাত্র দৃশ্যের মধ্যে চিত্র উপস্থাপন করা নয়, তিনি বাংলা কবিতায় সর্বপ্রথম দৃষ্টির অনুভূতি, ঘ্রাণের অনুভূতি, স্পর্শের অনুভূতি, স্বাদের অনুভূতি এবং শ্রবণের অনুভূতি, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য অনুভূতি আমাদের মাঝে নিয়ে এসেছেন। তাই জীবনানন্দ মানুষকে প্রকৃতির বর্ণবৈচিত্র্যের মধ্যে, প্রাণী জগতের অস্তিত্বের মধ্যে নির্ণয় করতে চেয়েছেন। এবং এই নির্ণয় করার উপায় হচ্ছে মানুষের যে পঞ্চ ইন্দ্রিয়, তার ইন্দ্রিয় দ্বারা কিভাবে কবিতায় সেই অনুভূতিকে ফুটিয়ে তোলা যায়, তাই কবি দেখিয়েছেন। আপনি রবীন্দ্রনাথের কাব্যে স্পর্শের অনুভূতি, গন্ধের অনুভূতি, শ্রবণের অনুভূতি এবং স্বাদের অনুভূতি কিন্তু তুলে ধরা কঠিন। জীবন দাসের কাব্যেই আমরা বাংলা কবিতার ক্ষেত্রে সর্বপ্রথম এই অনুভূতিগুলোকে শব্দে তুলে ধরার প্রচেষ্টা লক্ষ্য করলাম। এই চেষ্টায় কবি যেমন বুদ্ধিকে সক্রিয় করেন, তেমনি দর্শন, শ্রবণ, মনন এবং স্বপ্নকেও সক্রিয় করেন, মানে জাগ্রত করেন। এই দৃষ্টির অনুভূতি আমরা যেটা দেখি, যে একটি সাপকে দেখলে যেরকম, মানে একটি সাপকে যদি আপনি স্পর্শ করেন, আপনার যেরকম ভীতিকর অনুভূতি তৈরি হয়, ঠিক তেমনি একটি স্তনকে স্পর্শ করলেও কিন্তু আপনার সেই ভীতিকর অনুভূতি তৈরি হয়। এবং আপনার গায়ে এসে যখন রোদ লাগে এবং আপনার শরীর যখন অনাবৃত থাকে, তখন আপনি কিন্তু সেটা অনুভব করেন। এবং সে অনুভব করার উপলব্ধি তিনি আমাদের শুধুমাত্র নয়ন, অর্থাৎ চোখ দ্বারা দৃষ্টি করে বোঝার মাধ্যমে তিনি দেননি, বরং দর্শন, শ্রবণ, ঘ্রাণ, স্পর্শন, আস্বাদন, এই সমস্ত প্রত্যয় মিলে তিনি তার কবিতায় উপলব্ধিকে জাগ্রত করার চেষ্টা করেছেন, যেটাকে এজরা পাউন্ডের ভাষায় আমরা বলতে পারি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ উইথ দ্য মিনিং টু দ্য আটমোস্ট ডিগ্রি। অর্থাৎ একটি পাখির গান পাখির ঠোঁটে যেভাবে বেজে উঠেছে, ঠিক তেমনি আপনি যখন কবিতা পড়বেন, আপনি স্পর্শ, গন্ধ, শব্দের চৈতন্যে আপনি ঠিক তেমনি আবিষ্কার করবেন। আমরা একটু উদাহরণে যাই। জীবন দাসের কবিতায় মানুষের অনুভূতির একটি সফল প্রকাশ ঘটেছে, কিভাবে আমরা সেটা দেখি। যেমন পাখির মতন কেঁপে ডানা মেলে হিম চোখ বুঝে, অধীর পাতার মতো পৃথিবীর মাঠের সবুজে উড়ে উড়ে ঘর ছেড়ে কত দিকে গিয়েছে সে ভেসে, নীরের মতন বুকে একবার তার মুখ গুজে, ঘুমাতে চেয়েছে তবু ব্যথা পেয়ে গেছে ফেসে। অর্থাৎ একজন মানুষের বুক কিভাবে নীরের মতো প্রশান্তিদায়ক এবং কিভাবে মুখ গুজে বুকের মধ্যে অন্য কোনো রমণী ঘুমাতে পারে, তিনি যেটা দেখিয়েছেন বা বোঝানোর চেষ্টা করছেন, সেটা অসাধারণভাবে ফুটে উঠেছে। এবং এখানে আমরা এক ধরনের অনুভূতি পাই, যে পাখির নীরের মতো, বুকের মতো যেভাবে স্পর্শ করা, অথবা পাখির মতন কেঁপে ডানা মেলে হিম চোখে বুঝে, অধীর পাতার মতো পৃথিবীর মাঠের সবুজে,
অথবা আপনি একজন পুরুষ হরিণের হৃদয়কে তিনি যখন ব্যাখ্যা করেন ক্যাম্পে কবিতায়, দেখেন আমার হৃদয় এক পুরুষ হরিণ, পৃথিবীর সব হিংসা ভুলে গিয়ে চিতার চোখের ভয় চমকের কথা পিছে ফেলে রেখে তোমরা কি চাই নাই ধরা দিতে, তোমাকে কি চাই নাই ধরা দিতে। অর্থাৎ একজন পুরুষ হরিণ তার সব অহংকার ভয় ভুলে গিয়ে সে কিভাবে চমকিত হয়ে ধরা দিতে চেয়েছে সেই অনুভূতি। আবার দেখুন, বাংলার নীল সন্ধ্যা কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, নীল সন্ধ্যা কেশবতী কন্যা যেন আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার বাসে, চোখে এবং মুখে যখন চুল স্পর্শ করে তখন যে অনুভূতি, তিনি সেই অনুভূতির দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছেন। অথবা জানি নাই এত স্নিগ্ধ ছড়ে রূপসীর চুলের বিন্যাসে, পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, সরপুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদুঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত খান খান, কিশোরীর ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলা ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এখানে গ্রাণের অনুভূতি নিয়ে এসেছেন, এরই মাঝে বাংলার প্রাণ। অর্থাৎ একটু আগেই বলেছি, অন্ধকারে যদি সাপের গায়ে হাত পড়ে অথবা যদি যুবতীর বুকে কারো হাত পড়ে তাহলে যে ভিন্ন রকম শিহরণ হয়, ঠিক একই শিহরণ আমরা কবির কবিতায় দেখতে পাই। কবি যখন শব্দে এই দিন শিহরণকে স্বাক্ষরিত করেন তখন স্বাদের তারতম্য অনুসারে উপমাও পরিবর্তন হয়। তো ফাইনালি আমরা যেটা বলতে পারি, গন্ধের অনুভূতি, স্বাদের অনুভূতি, শ্রবণের অনুভূতি, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য অনুভূতি যে কবি প্রথম নিয়ে এসেছেন আমাদের কবিতায়, তিনি জীবনানন্দ দাশ, এবং তার কারণেই আমরা তার কবিতা পড়তে থাকবো, বর্তমানে পড়ছি। ধন্যবাদ।